নিয়মের অভিযোগ আর বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বৈঠকে বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে এবার 200 কোটি টাকা আত্মসাৎ করে গোপনে দেশ ছেড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হঠাৎ করে কেঁপে গিয়ে একই ঘোষণা দিলেন সেনা প্রধান ওয়াকার। কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। দর্শক, সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। মঙ্গলবার এমন একটি লেখা নিজের ফেসবুকে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার, তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই। আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত। ওনারা দেশ চালাতে পারছেন না, ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। অন্তর্বর্তীকালে সরকারে যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত। দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই, আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে। ডক্টর ইউনূস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে। ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান। ডক্টর ইউনূসের পতন ঘটাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে। উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে, তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত, নতুবা তার পদত্যাগ করা উচিত। সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন। আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি ব্যক্তি। একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে, চোর তুলনার বিরুদ্ধে বলে কিছু নাই। সমন্বয়কদের দুর্নীতির হাত থেকে কে বাঁচাবে আমাদের, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই। গতকাল মধ্যরাতে সেহরির সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। মঙ্গলবার এমন একটি লেখা নিজের ফেসবুকে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ওই পোস্টের 1 ঘন্টা পর আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শাহের একটি পোস্ট শেয়ার করে তাতে কিছু স্ক্রিনশট যুক্ত করে লিখেছিলেন, ঢাকা মহানগরীর 129টি ওয়ার্ডেই বিশেষ একটি চক্রের যোগ সাজসে প্রশাসক নিয়োগের পায়তারা চলছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে। এরপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা তার স্ট্যাটাসে লিখেছেন, ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরো লেখেন, এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হবার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর। নাগরিক সেবা নিয়ে বলেন, জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। উপদেষ্টা বলেন, তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি, তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সমন্বয়কদের দুর্নীতির হাত থেকে কে বাঁচাবে আমাদের, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই। গতকাল মধ্যরাতে সেহরির সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা, ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন, সমন্বয়ক থেকে যিনি উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন।
সেই পোস্টে তিনি লিখেছেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এটুকু জানার অধিকার আমারও আছে। এই পোস্টটা করবার কারণটা হচ্ছে, এই যে সমন্বয়ক শাসিত সরকার কিংবা সমন্বয়করা যখন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অনড় ছিল, দাবিতে অনড় এবং স্থানীয় সরকার নির্বাচন করবার একটা পুরোপুরি মেন্টাল সেট আপ তৈরি করে ফেলেছিল, কিন্তু রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির বাধায় পিছু হটতে বাধ্য হয়েছে। এখন কি করছে এরা? করছে হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সব কিছুতে প্রশাসক নিয়োগ করবে। এটি ধাপে ধাপে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসক নিয়োগের। আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দেখেছি একজন প্রশাসক নিয়োগ করতে। এরকম বিভিন্ন জায়গায় নিয়োগ চলছে বিচ্ছিন্নভাবে। এবার ঢাকা সিটিতেও ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের ক্ষেত্রেও প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে। এই প্রশাসক নিয়োগগুলো আসলে কিভাবে হচ্ছে? এর পেছনে ব্যাপক দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সমন্বয়করা যে নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে আপনারা জানেন, এটি দিনের আলোর মতো পরিষ্কার। এটি গণমাধ্যমে আসছে, পত্রপত্রিকায় আসছে। এই যে কদিন আগে ওয়াসার কোনো রকম সার্কুলার ছাড়া শুধুমাত্র সুপারিশে ওয়াসার কর্মী নিয়োগ, কিংবা কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা দেখলাম। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে। সবকিছু চলছে, কিন্তু এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা নাটক করবার জন্য এমন পোস্ট দিয়েছেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি জানেন না যে এখানে কি হচ্ছে। এই পোস্টের অর্থ এটি বোঝা যাচ্ছে। আমরা একটা ডায়লগের সাথে পরিচিত আছি যে নাটক কম করো পিও। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বলবো যে নাটক কম করুন পিও, কারণ নাটক চলছে। আমরা সর্বশেষ একটি খবর পেলাম যে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের স্থলে সেখানে কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে এবং এর জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মহাখালীর ডিইউসিসের কোনো একটা বাড়িতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সেখানে পার হেড প্রতি কাউন্সিলরের জন্য বা প্রতি ওয়ার্ডে প্রশাসকের জন্য 50 লাখ টাকা। চিন্তা করেছেন একবার, ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য 50 লাখ। এবং এটি নাকি যেটি আলাপ চলছে, কানা ঘোষা চলছে বিভিন্ন ক্ষেত্রে, সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রজেক্ট। যেটি জানা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই প্রজেক্টকে কেন্দ্র করে 100 কোটি টাকা হাতিয়ে নেবার একটা প্রজেক্ট নিয়েছেন। এবং যে ইন্টারভিউটা নেওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে নতুন দল, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির নেতারাও এর সঙ্গে যুক্ত আছেন। তারাই মূলত ভাইবা নিচ্ছেন এবং ভাইবা নিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন। অর্থাৎ বাংলাদেশ নিয়ে একটা যে গভীর ষড়যন্ত্র চলছে, এগুলোই তার আলামত। বাংলাদেশ নিয়ে যে চেটেপুটে খাবার একটি ষড়যন্ত্র চলছে। কদিন আগে যাদের রিক্সা ভাড়া দেবার পয়সা ছিল না, যাদের মেসে খাবার বিল দেবার মতো, মিল চার্জ দেবার মতো পয়সা ছিল না, তারা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাচ্ছেন। অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনি আওয়ামী লীগকে বিদায় করেছেন, কিংবা বিএনপিকে চোর বলছেন, ডাকাত বলছেন, জামাতকে ভালো বলছেন, কিংবা নতুন নাগরিক পার্টিকে ভালো বলছেন, এই হচ্ছে ভালোর নমুনা। অর্থাৎ বাংলাদেশের মানুষের ললাটে বিশেষ কোনো পরিবর্তন আসবে না, এভাবেই চলবে। একজন গেছে, আর একজন এসছে চুরি ডাকাতি করতে। আরেকটা জিনিস চিন্তা করুন যে এরা প্রশাসক নিয়োগ করছে কেন? আগামী আজকে যদি মার্চ মাস হয়, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে 9 মাসের মধ্যেই নির্বাচন, কিংবা তার আগে যদি নির্বাচন হয় 8-9 মাসের মধ্যেই নির্বাচন। এই 8-9 মাসের মধ্যে নির্বাচন যেহেতু হবে, সেহেতু প্রশাসক নিয়োগ করতে হবে কেন এবং বাইরে থেকে আমদানি করতে হবে কেন? অর্থাৎ এটি পরিষ্কার যে এরা এখনো মাইন্ড সেট আপ নিয়ে আছে যে নির্বাচন সত্যিকার অর্থে সহসা মোহাম্মদ ইউনূস দেবে না। জাতীয় নির্বাচন সহসা মোহাম্মদ ইউনূস দেবে না। এই না দেবারই নানা রকম কারিশমা চলছে এগুলো। কাজেই বাংলাদেশের মানুষকেই মুক্তির পথ খুঁজতে হবে, মুক্তির স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা আগের বাংলাদেশ 8 মাস 10 মাস আগের বাংলাদেশ আমাদের কি ক্ষতি করেছিল? আমরা আগের বাংলাদেশ ফেরত চাই। আজ থেকে 8 মাস আগে যে বাংলাদেশে আমরা ছিলাম সেই বাংলাদেশ ফেরত চাই।
এরকম নগ্ন দুর্নীতির বাংলাদেশ আমরা দেখতে চাই না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ডক্টর ইউনূসকে চরম ভাবে মনে করেন সতর্কবার্তা করে দেন, চরম ভাবে যে আপনি বা আপনার সরকার এখন পর্যন্ত ব্যর্থ, একদম টোটালি ব্যর্থ। আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে না আনতে পারেন, কিংবা আপনাদের সমন্বয়ক বা উপদেষ্টা যে বাজার আছে তারা যদি নিজেদের ভিতরে আপনার কামড়া কামড়ি বা লুটপাট বন্ধ না করে, তাহলে আমরা ক্ষমতা হাতে নিতে বাধ্য হব। আসলে এই প্রেসার ক্রিয়েটটা কেটা করে? জাতিসংঘ থেকে ডিরেক্ট আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে করে, যে সম্পূর্ণ কিছু তাহলে তো আপনার দায়ভার তো মিস্টার ওয়াকারকে মনোনয়ন করা হবে। আর এই ওয়াকারও কিন্তু পার পেয়ে যাবে না, কারণ আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে বা প্রতিনিয়ত যদি আপনি দেখেন এখন বর্তমান জঙ্গিরা মানে আপনার ইলিয়াস থেকে বা পিনাকি যে বাজার আছে দেখবেন এরা বর্তমান নিজেদের ভিতরে মনে করেন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। আজকে অরে নিয়ে কথা বলে, কালকে বলে অর মুখোশ উন্মোচন করে, কালকে অর মুখোশ উন্মোচন করে, মানে কে কার মনে করেন মুখোশ বর্তমান উন্মোচন করবে জাতির সামনে, তারা নিজেরাই মনে করেন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। কারণ বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত, প্রত্যেককে। এবং এটা নিয়েই যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা আসলে ওইভাবে আপনার যে ভাগ আছে, যে একটা পাত আছে, সেটা আসলে সমানভাবে মনে হয় পাচ্ছে না। এটার জন্যই একের পর এক একজনে তাদের মুখোশ উন্মোচন করা মনে করেন শুরু করে দিয়েছে। তবে দেখার বিষয় হচ্ছে প্রধান মিস্টার ওয়াকার তিনি দেখবেন অচিরেই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যদি তার নিজের ভূমিকা কিংবা আপনার একটা সাধারণ ভূমিকা বা কোনো দলের না, কোনো আপনার নির্ধারিত কোনো মানুষের না, মানে নিঃস্বার্থে তিনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আপনার হয়ে কাজ না করবে, দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই, আর এই সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে। এটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে, এবং যে বা যারা বহির্বিশ্বে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও দেখবেন আরো নামবে, আরো নামবে। তারা নামতে নামতে দেখবেন একে অপরের কিংবা এই আন্দোলনটা কিসের ভিত্তিতে হয়েছে, কোঠা না মেধা নাকি আপনার এই কোঠা নামে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে মানে পাকিস্তানে রূপান্তরিত করা, দেখবেন সবই তাদের নিজের মুখ থেকে মনে করেন স্বীকার করবে জাতির সামনে অচিরেই। এই বাঙালি জাতি প্রত্যেকে দেখতে পারবে ইনশাল্লাহ। এই সরকার চলে যাওয়া উচিত। ওনারা দেশ চালাতে পারছেন না, ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত। আমরা কোনো সময় আমাদের জীবদ্দশা কি আগে কোনো সময় শুনিনি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমে এসেছে। কারো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই, জানমাল ইজ্জত কোনো কিছু নিরাপত্তা নেই, এবং মানুষের অসহায়ত্ব দেখে মনে দুঃখ করা ছাড়া কিছু নেই। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষরা বেঁচে আছে। তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করা। সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়ে যাচ্ছে, এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলেছে। মনোবল শূন্য একটি পুলিশ ঢালাওভাবে তাদেরকে আর ফেসিবাদের দোষক ইত্যাদি আখ্যা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা বলে ভালো কোনটা বলে খারাপ। তারা চাকরিজীবী মানুষ, চাকরি করে খায়, তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয়, যে সরকারি আসলে তার নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। তারা সবসময় এত আদর্শ এত বুঝতে পারে না। এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে, তাদেরকে জেল দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আসামি করা হচ্ছে। আর এই জন্য তারা পুলিশ অকার্যকর, এবং ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন। আমরা কেউ এখানে সেফ না। ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না, ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে, তাহলে দেশের মানুষ একটা রক্ষা পাবে। এবং এই সরকার যে নির্বাচন করছেন, আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার। তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই। এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে। আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই, একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো নিরপেক্ষতা নেই। তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে, অন্যায়ভাবে আমাদের মিছিল করতে দিচ্ছেন না, ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন না, এবং বিভিন্নভাবে আমাদের পার্টি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানে আমাদের সবখানি আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে কতটুকু আমরা সুফল পাবো? আর ওনাদের নিজস্ব কিছু ফেভারিট মানুষ এবং দল, সেগুলোকে ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন। সরকারে তারা না থাকার পর সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছু দিকে এগিয়ে যাচ্ছে, রাজনীতি করে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত। ওনারা দেশ চালাতে পারছেন না, ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। আর যেটা ওনারা সংস্কারের নামে যে কথাটা গান তুলেছেন, এবং দুটোই ওনারা করছেন যে মনে হচ্ছে যে সময় বেশি করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করা, নিজেদের দলকে শক্তিশালী করা, এটি তাদের প্রধান উদ্দেশ্য। আইন শৃঙ্খলার অবনতিটাও এরা একটা এক্সকিউজ হিসেবে দেখিয়ে ওটা ওনারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন মনে হচ্ছে। তো আমি সরকারের কথা এটি বললাম, যারা সরকারের কাজে আছেন তারা অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, লেখাপড়া ভালো, সবই আমি বিশ্বাস করি। কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধরনের কোন রকম ধারণা নেই, এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সম্পর্কে, বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, তার রাজনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। ফলে তারা যেগুলো প্রপোজাল দিবেন এগুলো বাস্তবসম্মত প্রপোজাল হবে না। হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছেন, একটা নির্বাচনে একটা রিফর্মস করতে চাচ্ছেন। আমরা এই জন্যই মনে করি এনাদের অধীনে কোনো রিফর্মস আমরা হওয়া সঠিক হবে না। কাজে ওনারা যত তাড়াতাড়ি চলে যায় আমি মনে করি দেশ ও জাতির জন্য অতি মঙ্গল, এবং সামনের দিকে হয়তো আমরা একটা ভালো দেশ বা একটা বসবাসযোগ্য একটা বাংলাদেশ তৈরি করতে পারবো সকলে মিলে।
সকল দেশবাসী সম্মিলিত হবে। ওনারা দেশকে বিভক্ত করছেন, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, একজন আরেকজনের পিছু লাগিয়ে দিচ্ছেন, ঢেলিয়ে দিচ্ছেন। মানুষ হিংসা দেশ এবং ঘৃণা এবং প্রতিহিংসা, এটি এখন বাংলাদেশে একমাত্র রাজনীতির চর্চা হয়ে দাঁড়িয়েছে। একটা শ্রেণীর মানুষকে যারা একটু উগ্রপন্থী, সেই মানুষগুলিকে এবং যারা ইসলামী উগ্রপন্থী এবং যারা কে বলা যায় রক্ষণশীল, তাদের দল এক করেছেন। বাকি সব যারা উদারপন্থী মানুষ, তাদেরকে তারা পেশিবাদের দোষক এবং পেশিবাদ হিসাবে চিহ্নিত করে তাদেরকে সমস্ত রাজনীতিকে বাইরে বের করে দিচ্ছেন। এবং এমন কথা তাদের ঘনিষ্ঠজন থেকে শোনা যায় যে তাদের শুধু রাজনীতি করা নয়, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তো কাজে তারা অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটা রাজনীতি করতে যাচ্ছেন দেশে, উইচ ইজ ইম্পসিবল। ওইটা কোনোদিন সম্ভব হবে না। এবং দেশের যে আর্থিক অবস্থা এবং সেখানে নতুন করে যে আমেরিকার যে তরফ থেকে যে ধরনের হুমকি আসছে, আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধাবিত হচ্ছে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যত তাড়াতাড়ি থেকে উদ্ধার করা যায় ততই ভালো। তার প্রধান এবং আমি মনে করি জরুরি কাজ হলো এই সরকারের সরে নতুন সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের গতকালকের একটা ফেসবুক পোস্ট বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে। তাকে না জানিয়ে তার মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা জনগণকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানোর কি আছে সেই প্রশ্নও তুলছেন অনেকে। তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে? একজন আরেকজনকে পাশ কাটিয়ে অনেক কিছু করার ঘটনা ঘটছে, নাকি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে পাত্তা না দিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছেন? সেই প্রশ্নগুলো আসিফ মাহমুদের এই পোস্ট কিন্তু জন্ম দেয়াছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি আমেরিকায় রয়েছেন, দেশান্তরী হয়েছেন অনেক আগে, সেখান থেকে নানা রকমের কন্টেন্ট তৈরি, নানা রকমের কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। আসিফ মাহমুদকে নিয়ে তিনি একটা ভয়াবহ পোস্ট করেছেন। আসিফ মাহমুদ টাকার বাণিজ্য করছে, একেবারে নাম ধরে কারা কারা তার বাহিনী হিসেবে কাজ করছে সেগুলো জানিয়ে তিনি পোস্ট করেছেন। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ টাকা, অর্থাৎ 129টি ওয়ার্ড কমিশনারে প্রশাসক বসাবে সরকার, সেই টেন্ডার নাকি নাগরিক অধিকার কমিটিকে দেওয়া হয়েছে, যা পরিচালনা করছে আসিফ মাহমুদ। এদিকে গণ অধিকার পরিষদের নেতা, সাবেক নেতা তারেক, যাকে আম তারেক হিসেবে চিনি, তিনি একটি ভিডিও করেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।